ভালোবাসা তোমার আমার ভালোবাসা আমি আমার আব্বা হুজুরের কাছে আদায় করেছিলাম যে আমার বাগান থেকে ফল চুরি করবে আমি তাকে বন্দি করে আমার আব্বা হুজুরের কাছে নিয়ে যাব। তার থেকে ওয়াদা রক্ষার্থে আমি তোমাকে আব্বা হুজুরের কাছে নিয়ে যাব। ঠিক আছে বন্ধু, তুমি যদি আমাকে জাহান্নামে নিয়ে যাও আমি সেখানে যেতে যে রাজি আছি। তাহলে চলো। ঠিক আছে বন্ধু, তাই চলো। গাছটা হলো সবুজ বন্ধু, ফলটা হলো গাছটা হলো ফলটা হলো হ্যালো, আমার একমাত্র পুত্র হাশেমকে পাঠিয়েছিলাম ফল চুরকে ধরে আনার জন্য। এখনো পর্যন্ত ফিরে আসছে না, আমি যে তার কারণ বুঝতে পারছি না। আমি ফিরে এসেছি আব্বা হুজুর, এই যে সেই ফল চোর। তুমি তাকে বন্দি করেছো পুত্র? হ্যাঁ 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 আব্বা হুজুর, আমি তাকে বন্দি করেছি।
আপনি বিচার করুন, উপযুক্ত বিচার করুন। বিচার আমি তার এমন বিচার করব, হ্যাঁ হ্যাঁ আমি বিচার করব, আমি বাদশা কাদের, আমি এমন বিচার করব যা দেখে तमाम দুনিয়ার মানুষ আজকে শিওরে ওঠে। সেটটা বদ্ধ করুন। আমি যা বিচার করব তাতে তুমি খুশি তো? হ্যাঁ আব্বা হুজুর। ঠিক আছে, কি নাম তোমার মা? এই ক্যামেরাম্যান। বাহ বাহ, কি সুন্দর নাম। আয় মা, তুই আমার কাছে আয়। আজ থেকে তোমরা হলে দুজন খেলার সাথী। বাবা হাসেম, যেমন করে হোক আজ থেকে আমার এই পুত্রবধূকে সুন্দর করে রাখবে। বাবা হাসেম তার সঙ্গে খেলাধুলা করবে। ঠিক আছে আব্বা হুজুর। এবার আমি আসি হাসেম। তুমি তো এবার আমাকে আচ্ছা বিপদে ফেলেছিলে। কেন রাশেদা, তুমি কি মনে করেছিলে আমার আব্বা হুজুর তোমাকে কঠিন শাস্তি দিবে? না রাশেদা, আমার আব্বা হুজুরের মনটা কত নরম, তার তো তোমাকে আমি পরীক্ষা করছিলাম। তাই বুঝি? হ্যাঁ রাশেদা, হ্যাঁ সত্যি চিরদিনই এই তুমি যে আমার যুগে যুগে, আমি তোমার। কি হলো, ঠিক আছে তো? ঠিক আছে। চিরদিনে তুমি যে আমার যুগে যুগে, আমি তোমার। চিরদিনে
সেবল সালা গোলাম খা, আদেশ করেন জনাব। সেবল সালা গোলাম খা। বলেন জাহাপনা। যেদিন যেদিন হতে আমার মারা আমার রাজপ্রাসাদ ত্যাগ করে অন্ধস্বামীর হাত ধরে ধরে গেছে দূরে, বহু দূরে, ঠিক সেদিন থেকেই দিন রাত আমার কাছে বারবার যেন মনে হয় আমি কোথাও কোনো ভুল করেছি, হয়তো আমি কোনো অপরাধই করেছি। জাহাপনা, গোলাম খা, আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো গোলাম খা, তুমি কি বলবি? জাহাপনা, হীরানগর থেকে উজির আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। রানগর থেকে উজিরে আজম আমার সাক্ষাৎ প্রার্থী। তাহলে আর দেরি নয়, এখনই উজির সাহেবকে ইস্তেলা দেওয়া হোক। এই কাজেস উজিরে আজম। আমাদের বাসার একটা সাহিব ফরমান খারাপ। সেবল সালা গোলাম খা, বলেন জনাব। আমি তো আপনাকে দিয়ে পর 3 বছরের রাজকর্ম কাদের বাসার দরবার উসল করেছি, কিন্তু এখন পত্র লিখে আমাকে জানিয়েছে আপনি 10 বছরের রাজকর ওয়াসিল দেখাননি। এর কারণ জাহাপনা, আমি পর 3 বছরের কাজ না আমি দিয়ে এসেছি জাহাপনা। একটা মিথ্যাবাদী শয়তান, সে যদি কাজ না দেয় তাহলে আমার কিভাবে সাধ্য হবে? সত্তার উজিরে আজম। সাহেব, আপনি ভুলে যাবেন না আপনি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছেন। আমার সিবল সালার মিথ্যে কথা বলতে পারে না। এখনো বলুন আসলে ঘটনাটা কি? জাহাপনা, আমি কাজ না দিয়ে এসেছি জাহাপনা। উজির সাহেব হয়তো ভুল বুঝতে পেরেছে। তাহলে আপনি কি বলতে চান অপরাধ করেছে তারা? হ্যাঁ জাহাপনা, আমার রাজশক্তি দুর্বল বলে বাদশা কাদের আমার বিরুদ্ধে অন্যায় করতে পারে না। তাই যদি হয় তাহলে এই বাদশা কাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। তাই করতে হবে জাহাপনা, কারণ সব সময় আমি কাজ না দেওয়ার পরে উজির সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে বলে তারা নাকি আমাদের সঙ্গে যুদ্ধ করবে। একটা লম্পট, একটা প্রতারক, সে যদি কাজ না দিত তাহলে কি তার সাধ্য আছে? উজির সাহেব, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমি দেশ স্বাধীন ঘোষণা করলাম। নিশ্চয়ই আমি গোলামকার সঙ্গে একমত। এতে আপনার কি অভিমত? জাহাপনা, বেশ, আমিও চলে যাচ্ছি। তবে যাওয়ার পূর্বে আপনার সবাইকে আমি দৃঢ়তার সাথে বলে যাচ্ছি, যেই কাজটা নিয়ে কথা উঠেছে গোলামকে কাজটা দেয়নি, আর পর্যন্ত বলছি কাজটা দিয়েছে। সবাই যুদ্ধ করতে নাকি আমার হবে রাজশাহী খেলায় যুদ্ধ। সেবল সালা গোলাম খা, বলুন জনাব। আসন্ন যুদ্ধের জন্য তৈরি থাকুন। হাসতে হাসতে জীবন বিসর্জন করবেন। তবু চাই এই মিশরের মান সম্মান যেন অর্জিত থাকে। শুধু তাই নয়, আপনি সৈন্যদের নিয়ে যুদ্ধ পরিচালনা তৈরি হন। আর আমি চললাম মিশরের শালাটিয়াল ওই মালিক সর্দারের বাড়িতে। তাকে যদি আমার দেশের পক্ষে যুদ্ধে রাজি করাতে পারি তাহলে এই যুদ্ধে জয় আমাদের হবেই। ঠিক আছে জনাব। কাদির বাদশা এই রাজ্য নিয়ে যাবে। হ্যাঁ, তারপর আমি যে টাকা আত্মসাৎ করেছি আমি সেই টাকা দিয়ে এই বাদশাহী আমার নামে লিখে নিব। তবে আমার নাম সিপৌসালা খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খান। এবার আমি এক দিলে দু পাখি শিকার করব। একদিকে হচ্ছে
মালার অপমানের প্রতিশোধ, আর অন্যদিকে হচ্ছে কাদের বাদশার টাকার আত্মসাৎ। রাজ্য আবার যাবে কোথায়? রাজ্য 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 রাজ্যের নেশায় আমাকে পাগল করে তুলেছে, তাই তো আমি চাই আমিরাবাদের মসনদ। তুমি কত ভাগ্যবান, তোমার কুলে বসে অপবেশন করবে আমির বাদশাহ। মসনদ, তুমি আমাকে হাত চানি দিয়ে ডাকছো, আমি আসছি, আমি আসছি। ইয়ালে এই মসনদ আমার চাই, তার জন্য যদি প্রয়োজন হয় আমি সবাইকে টেনে আনবো এই রক্ত নদীর মাঝখানে, যেখানেই চাইবে শুধু রক্ত রক্ত। হে খোদা ভাগ পরোয়ার দিঘার, আমার সন্তান ছিল না, এ সংসারে আমি নিঃসন্তান ছিলাম, কিন্তু কেন তুমি আমাকে একটি সন্তান দিয়েছিলে খোদা? আর কেন তুমি আমার বুক কালি করে তাকে আজ নির্বাসনে দিতে হয়েছে? হে খোদা পাক পরোয়ার দিঘার, তুমি আমাকে একবার বলে দাও আমি এখন কি করব খোদা? আমি সন্তান হারানোর ব্যথা আমি সইতে পারছি না খোদা, আমি সন্তান হারানোর ব্যথা আমি সইতে পারছি না। যাদের কোনো সন্তান নেই তারাই বুঝে একমাত্র সন্তান হারানোর কি যে ব্যথা। আমার সন্তানকে নির্বাসনে দিয়ে আমি আজ একা খোদা, আমি আজ একা। মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার? কার কণ্ঠস্বর? অতি পরিচিত কণ্ঠস্বর মনে হচ্ছে হয়তো আমার কাছের কোনো আপনজন হবে, কে আমাকে ডাকছে? মালিক সর্দার? সম্রাট, সম্রাট, আপনি আমার সন্তানের দুটি চোখ তুলে নিয়েছেন, আমার কোনো কষ্ট নেই সম্রাট, কিন্তু আজ আমার সন্তানকে নির্বাসন দিতে হয়েছে সম্রাট, শুধু আপনার জন্য আমার বুক খালি করে আমার সন্তানকে নির্বাসন দিতে হয়েছে। আবার কিসের জন্য এসেছেন এই পূর্ণ কুটিরে? মালিক সর্দার? সম্রাট, আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি মালিক সর্দার। আমার কাছে কিছু চাইবার জন্য
আপনি আপনি রাজ প্রাসাদে ছেড়ে জীর্ণ কুটিরে উল্কার গতিতে ছুটে এসেছেন আমার কাছে কিছু চাইবেন? না না, আমার তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আজ আমি সন্তান হারা, আমি সন্তান হারা একজন পিতা। না! না মালিক সর্দার, মান অভিমান ভুলে যাও। অন্যায় আমি করেছি, এতে কোনো সন্দেহ নেই। তাই তোরে মিশরের বাচ্চা আমি তোমার পূর্ণ কুটিরে এসেছে ফকিরের নেই। তুমি আমাকে কিছু ভিক্ষে দাও মালিক সর্দার। সম্রাট, আমি আপনার কিছু কথাই বুঝতে পারছি না সম্রাট। আপনি আমাকে সব কিছু খুলে বলুন সম্রাট। মালিক সর্দার, বলুন সম্রাট। মিশরের ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনঘটা মেঘ। বিদেশি শত্রুরা ঘরে ঘরে হানা দিয়েছে, মা বোন ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে। একটিবার চেয়ে দেখো মালিক সর্দার, যে লাঠি দিয়ে তুমি একদিন ওই মিশরের স্বাধীনতাকে হরণ স্বাধীন অর্জন করেছিলে, সেই স্বাধীনতা আজ বিদেশি জানোয়ারের হাতে। সম্রাট, আপনি কি বলছেন সম্রাট? কিন্তু আমার যে কোনো উপায় নেই সম্রাট। আমি আমার একমাত্র সন্তানের গা স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার হাতে কোনোদিন আর লাঠি তুলে নেব না। প্রয়োজন বুঝে এই দুনিয়াতে আমি হাসতে হাসতে আমার জীবন বিকিয়ে দেব, তবু আর কোনোদিন লাঠি হাতে তুলে নেব না। আমার সন্তান আমাকে শেষে প্রতিজ্ঞা দিয়েছে সম্রাট। মালিক সর্দার, সম্রাট, তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিলে। ভিখারির কাঁধে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আমি তোমার ভাঁড়ি থেকে চলে যাচ্ছি। যাবার পূর্বে সম্রাট, একটি কথা বলে যাচ্ছি। বলুন সম্রাট। এই যুদ্ধ আমার জন্য নয়, এই যুদ্ধ আমার স্বাধীনতার জন্য নয়, এই যুদ্ধ আমির বাদশার জন্য নয়। তাহলে এই যুদ্ধ কার জন্য? এই যুদ্ধ ওই দেখো মালিক সর্দার, জননী জন্মভূমি মা আজ লাঞ্ছিত, আজ অপমানিত। তুমি আমার জন্য যুদ্ধ করবে না? করবে নাকি ওই জন্মভূমির জন্যে? জননী জন্মভূমি আমার এই মিশর রাজ্যের গরিব দুঃখী সকল প্রজাদের মুখে আমি হাসি ফোটাবার জন্য প্রয়োজন বোধে আমি আবার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার হাতে আবার লাঠি তুলে নেব। প্রয়োজন বোধে আমি লাঠি তুলে নিয়ে এই শত্রুর মোকাবেলা করব। আমি আবার এই মিশর রাজ্যকে স্বাধীন করে আনবো। তবু আমার দেশের প্রজাগণ বলবে মালিক সর্দার আমাদের জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, আমার এক সন্তানের জন্য আমি কিছুই করতে পারলাম না। কিন্তু আমার হাতে লাঠি উঠার জন্য আমার হাজার হাজার সৈন্য যদি আমাকে আমাকে বাহবা দেয়, আমার কোনো সুখ ভাব নেই সম্রাট। আলহামদুলিল্লাহ মালিক সর্দার, তাহলে আর দেরি নয়, আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে তোমাকে জানিয়ে যাচ্ছি স্বাধীনতার লৌ সালাম। আমি আমার সন্তানের প্রতিজ্ঞা ভঙ্গ করে আমি আবার লাঠি হাতে তুলে নেব। শুধু আপনাদের মুখের দিকে চেয়ে আমার গরিব দুঃখী প্রজাগণ যাতে হাসি মুখে আমার এই রাজ্যে সুজলা সুফলার পন্থে এসে খেলে চাষি ধান খেয়ে যাতে চাষ করতে পারে আমি সব ব্যবস্থা করে দেব। তাই আমি আবার লাঠি হাতে তুলে নেব। তাই করো স্বামী, তাই করো। এই যে আমি তেল মাখাম লাঠি নিয়ে এসেছি, তুমি ওই বাংলার সম্মান রক্ষা করো। আমার বৌমাকে আমার ছেলেকে তুমি উদ্ধার করে নিয়ে এসো স্বামী। আয়েশা, তুমি ঘরে ফিরে যাও।
আমি আমার এই দেশ স্বাধীন না করা পর্যন্ত আমি আর কোনোদিন ঘরে ফিরব না। এই লাঠি আমার শেষ হাতে নেওয়া, এই যুদ্ধে আমার শেষ যুদ্ধ। প্রয়োজন বুঝে আমার শরীরের রক্ত বিসর্জন দেব। শুধু তাই নয়, এই কাদের বাদশার রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে আমি চারকার করে দিয়ে কাদের বাদশার রাজ্যকে আমি ধ্বংসস্তূপে পরিণত করা পর্যন্ত আমি কিছুতেই এই রাজপ্রাসাদে ফিরে আসবো না। আর কোনোদিন এই জন্মভূমিতে আমি পা দেব না। কাউকে তো দেখতে পাচ্ছি না, আমি কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কার সাথে যুদ্ধ করব? কেউ তো নেই, কেউ তো নেই। কাপুরুষের দল রণক্ষেত্র থেকে পালিয়েছে। কে তুমি ভালুক? আমার সাথে যুদ্ধ করার জন্য তুমি এসেছো। জানি না তুমি কোন মায়ের দুধ পান করে এসেছো আমার সাথে যুদ্ধ করার জন্য। শোনো বৃদ্ধ, কেন, কি প্রয়োজনে তুমি এই বয়সে রণক্ষেত্রে এসেছো বলো? এই মুহূর্তে তুমি ইচ্ছে করে তোমার জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে পারো। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। আমি বৃদ্ধ হয়েছি বলে আমি কিন্তু শক্তিহীন নই। তুমি একটা অবুঝ ভালুক। কি বলতে চাও বৃদ্ধ? আমি তোমাকে তাই বলছি, তুমি এই রণক্ষেত্র থেকে এখনো পালিয়ে যাও। নতুবা তুমি জানো না আমার সাথে যুদ্ধ করলে তার পরিণাম কি হতে হবে। বৃদ্ধ, তোমার যদি স্ত্রী, কন্যা এবং সন্তানের প্রতি মায়া থাকে, এই মুহূর্তে তুমি জীবন বাঁচিয়ে এখান থেকে চলে যেতে পারো। চলে যাও বলছি বৃদ্ধ, নইলে আমার তরবারির আঘাতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও? তাহলে কি তুমি যাবে না? বেশ, তাহলে এসো দেখি। যুদ্ধ করার পূর্বে তোমাকে একটি কথা বলি। বলো। আমি শেষ ভারের মতো তোমাকে বলছি, তুমি মায়ের ধন মায়ের কোলে ফিরে যাও, নতুবা এই রাজ্যে তোমার রক্তে আমি মাটি লালে লাল করে দেব। আশ্চর্য বৃদ্ধ, আমি বুঝতে পারছি না কেন তুমি বুঝতে পারছো না। আমি তোমার জীবন ভিক্ষা দিচ্ছি, তুমি এই মুহূর্তে চলে যেতে পারো, নইলে কিন্তু তোমার প্রাণ হারাবে তুমি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি জানি না তুমি কেমন মায়ের দুধ পান করেছো। তাহলে আমার সাথে যুদ্ধ দাও। এসো তাহলে। আমি নিরস্ত্রকে আঘাত করি না, আমি তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি। এই নাও হাতিয়ার। বালক, এত শক্তি, এত শক্তি। এখন কে তোমার জীবন বাঁচাবে? তুমি পালিয়ে যাও, চলে যাও বলছি, চলে যাও বৃদ্ধ। ওরে বৃদ্ধ, আমাকে যদি হত্যা করো আর আমার পিতা যদি এই সংবাদ জানতে পারে, তাহলে তোমার বংশটাকে নির্বংশ করে দেবে। কে তোমার পিতা? আমার পিতা। আমার পিতার নাম শুনলে তুমি শিষ্ট থাকতে পারবে না। আমার পিতার নাম শুনলে মানুষ থর থর করে কেঁপে ওঠে, বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। আমার পিতা হচ্ছে বিশ্ববিখ্যাত মিশরের সেই লাঠিয়াল মালিক সর্দার।
বৃদ্ধ, আমি জানতাম আমার পিতার নাম শুনলে তুমি কিছুতেই ঠিক থাকতে পারবে না। কাঁদছো কেন বৃদ্ধ? দেখ তো চিনতে পারিস কিনা। না দেখ না, দেখ দেখ। তাহলে 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 তুমি? আমি 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 তোর হতভাগা, আমি তোর না, তুমি আমার বাবা হতে পারো না, তুমি কিছুতেই আমার বাবা হতে পারো না। তাহলে আমার একটা শরীরের চিহ্ন দেখে তুই আমাকে চিনতে পারবি? আমার বাবা আমাকে প্রতিজ্ঞা করেছিল সে কোনোদিন আর লাঠি হাতে তুলে দিবে না। তাহলে আজ তোমার হাতে লাঠি, আমি কি করে বিশ্বাস করব তুমি আমার বাবা? বলো। তুই কি সেটা শুনতে চাস? কেন আমি লাঠি হাতে তুলে নিয়েছি? কেন নিয়েছো বলো? আমি লাঠি হাতে তুলে নিয়েছি আমি আমার জন্মভূমির জন্য। আমার জন্মভূমির সাধারণ প্রজারা যখন অন্য রাজ্যের অন্তর্গত হবে আমার সহ্য হবে না, তাই আমি আমার জন্মভূমির জন্য আমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। বাবা, বাবা তুই আমাকে ক্ষমা করে দে। না বাবা, না। সদীমণ্ডলী, সাক্ষাৎ হয়, পরিচয় হয় মালিক সর্দার তার সন্তান কাসেমের সঙ্গে। স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করে মালিক সর্দার। কাদের বাদশার দরবারে পরিচয় হয় ক্যাশে মালিক সর্দারের ছেলে। শুরু হয় কাসেম মালার সংসার।